আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুর সুস্বাস্থ্য কিংবা একটি ভালো স্বাস্থ্য নিশ্চিত করা প্রত্যেকটি বাবা মায়ের একান্তই কর্তব্য। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি শিশুর সমসাময়িক সময়ে নানা ধরনের অসুখ বিসুখগুলো নিয়ে এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং তারই প্রেক্ষাপটে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ হাসান মোল্লা, যিনি বিভাগীয় প্রধান শিশুরোগ বিভাগ, বারডিম জেনারেল হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শ কিংবা তথ্যের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমাদের নিউজ 24 পরিবারে অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে কৃতজ্ঞ। আপনাকে আন্তরিক ধন্যবাদ। স্যার, শুরুতে একটু জানতে চাই যে সমসাময়িক সময়টি আমরা পার করছি, কখনো বৃষ্টি কখনো গরম, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আসলে শিশুদের এই সময়টিতে কি কি ধরনের জটিলতাগুলো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো এই সময় বৃষ্টি হচ্ছে, গরম, ভ্যাপসা গরম, শিশুর ঘাম হচ্ছে এবং মানে বেশিরভাগ শিশুদের জ্বর একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে। তো এই জ্বরের সময় আমরা সবসময় তো জানি এর সাথে যদি বৃষ্টির ভাঁজ থাকে তাহলে কিন্তু ডেঙ্গুর একটা বিষয়। তো ডেঙ্গু কিন্তু এখনও কিন্তু সংক্রমণ আমরা টেলিভিশনে দেখি অথবা মিডিয়াতে দেখি যে অনেক বেশি, এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনের প্র্যাকটিসে হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু অনেক পেশেন্ট ভর্তি হচ্ছে এবং এগুলো একটা আরেকটার থেকে বেশি। এর বাইরে কিছু কিছু প্রবলেম আছে। যে সমস্ত বাচ্চারা অ্যাজমাতে ভুগে, তাদের একটু ঠান্ডা লাগলে সেই ঠান্ডাটা কিন্তু অ্যাজমাটাকে বাড়িয়ে দিতে পারে এবং কখনো কখনো এই ঠান্ডার থেকে কোনো কোনো সময় লাংসের ভিতরে ইনফেকশন, যেটাকে আমরা নিউমোনিয়া বলি। আবার অনেক ছোট ছোট শিশু আছে যারা ব্রঙ্কিওলাইটিসে ভোগে, তারাও কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। একটা কথা এখানে বলা দরকার, এই বৃষ্টি যে খুব বেশি হচ্ছে তা না, কিন্তু দেশের অনেক জায়গায় এই বাঁধ ভাঙা আছে কিংবা অন্যান্য জায়গায় বন্যার পানিতে অনেক জায়গায় আক্রান্ত আছে যে সমস্ত জায়গাগুলো। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু সংক্রামক রোগ আছে, যেমন নাড়ির ইনফেকশন, ডায়রিয়া বলি, ডিসেন্ট্রি বলি, রক্ত আমাশা বলি। কখনো কখনো ওই সমস্ত পানির সংকট যদি থাকে তাহলে অনেক সময় দূষিত পানি খেয়ে ফেলে কিন্তু লিভার ইনফেকশনও হয়। তো সামগ্রিকভাবে এইগুলো এখনকার বেশ বড় সমস্যা। আমার মনে হয় যে এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব স্যার। এবং আপনি নিয়মিত এই রোগীগুলোই বেশি পাচ্ছেন? কমনলি আমরা এইগুলোই বেশি পাচ্ছি। স্যার, ডেঙ্গুর প্রকোপ যেহেতু বেড়ে গিয়েছে সারা দেশে, একটু জানবো যে বাচ্চারা আসলে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে এবছর কি পরিমাণ রয়েছে? ডেঙ্গু আক্রান্ত ঝুঁকি কিন্তু সারা বছরই এখন ডেঙ্গু আছে। তবে এই সময়টা এই যে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি জমে যাচ্ছে এবং আমরা জানি তো বৃষ্টির পানি জমলে সেখানে স্ট্যাগন্যান্ট ওয়াটারের ভিতরে ডেঙ্গুর জন্য যে নির্ধারিত মশা আছে অ্যাডিস, এটা কিন্তু বংশ বিস্তার করে এবং বংশ বিস্তার করলে এরাই ক্যারি করে কিন্তু ডেঙ্গু ভাইরাস এবং কামড়িয়ে দিচ্ছে, হচ্ছে। তো এখন কথা হলো যে এটা হলো কি বাচ্চার প্রাথমিকভাবে তার শরীরে জ্বর চলে আসে। একটা ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন আছে সেই ক্লাসিক্যাল প্রেজেন্টেশনে যদি আমরা বলি, প্রথমে জ্বর আসে, জ্বরের পরে জ্বরের সাথে র্যাশ থাকে, তারপর জ্বর চলে গেলে আসে একটা ক্রিটিক্যাল পিরিয়ড। সেই ক্রিটিক্যাল পিরিয়ডে ডেঙ্গু রিলেটেড অনেক রকম প্রবলেমস হয় এবং তারপরে আসে মানে কনভালসেন্স পিরিয়ড, অর্থাৎ মানে আরোগ্য লাভের সময়। তখন এই ক্রিটিক্যাল পিরিয়ডে যে জিনিসটা হয়, এই ডেঙ্গু ভাইরাসটাকে মূলত শরীরের ভিতরে আমাদের ছোট্ট ছোট্ট রক্তনালী আছে সেখানে কিন্তু আক্রমণ করে এবং আক্রমণ করলে ওখান থেকে অনেক জলীয় পানি বেরিয়ে আসে। তো এই বেরিয়ে আসলে পরে ডেঙ্গু নিয়ে একসময় আমরা খুবই অস্থির থাকতাম প্লেটলেট কাউন্ট নিয়ে। আসলে সেটা না, ডেঙ্গুর যে মেইন যে জায়গাটা সেটা হলো ওই যে পানি বেরিয়ে আসে তাতে করে বাচ্চার শরীরে কিন্তু রক্তের ভলিউম কমে যায়, রক্তটা ঘন হয়ে যায় এবং এই ভলিউম কমে যায়, তার ব্লাড প্রেশার ফল করে এবং ব্লাড প্রেশার কখনো কখনো ফল করতে করতে সে যদি ঠিক মতো ম্যানেজ না করা যায় তাহলে অনেক বাচ্চা হাইপোভলিমিক শকে চলে যায়। এইটি হলো কিন্তু ডেঙ্গুর কমপ্লিকেশন এবং সেই কমপ্লিকেশনের থেকে মৃত্যুর কিন্তু প্রধান কারণ। এর সাথে অবশ্যই প্লেটলেট কাউন্টের কথা আমরা চিন্তা করি, তবে প্লেটলেট কাউন্ট নিয়ে একসময় যে পরিমাণ ভীতি ছিল, কথা বুঝলেন,
সেই রকম ভীতি আর আমাদের নয়। ইভেন আমরা যদি কোনো মানুষের প্লেটলেট যেখানে 1.5 লাখ 2 লাখ থাকা উচিত, সেখানে যদি 20,000ও চলে আসে, আমরা কিন্তু এটাতে বিচলিত হই না। কিন্তু আসল একটা জায়গায় বিচলিত হয়, সেগুলো রক্তনালীতে জলীয় অংশ বেরিয়ে যায়, রক্তটাকে ঘন করে দেয়, এবং এই মানে জলীয় বেরিয়ে যাওয়ার জন্য রক্তচাপ কমে যায়, শকে চলে যায়। এইটি হলো মেন। মানে মেইন কথা হলো একটি শিশু যদি ডেঙ্গু হয় অবশ্যই সচেতন থাকা উচিত যাতে করে শকে চলে না যায় বাচ্চাটি। এখন সেই জায়গাটা কি করে, আমাদের বাবা মা তো তাদের পক্ষে ডেঙ্গু হয়েছে না অন্য কিছু হয়েছে, চিকনগুনি হয়েছে, এগুলো ডিফারেন্সিয়েট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। এই মুহূর্তের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বাবা মারা সচেতন থাকছে না, সাধারণ জ্বর মনে করে বাচ্চাটিকে হয়তো বা নিজের মতো করে টেক কেয়ার করছে। স্যার এই ডিফারেন্সগুলো আমরা কিভাবে আমরা একটু যে বলি সেটা হলো যে দুটোতেই জ্বর থাকে, দুটোতেই ভাইরাল রিলেটেড প্রবলেমস। ডেঙ্গুতে র্যাশ থাকে, আচ্ছা, কিন্তু সেখানে কিন্তু সমস্ত শরীরে ব্যথা হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি গিরায় গিরায় ব্যথা হচ্ছে, এত তীব্র ব্যথা হচ্ছে যে হাঁটতে পারছে না, এটা কিন্তু চিকনগুনিয়াতে হয়। আচ্ছা, তো এখন এটা তো হতেই পারে, কিন্তু আমি বলছি যে সামগ্রিকভাবে বাবা মারা যদি এই পার্থক্য করার মধ্যে নাও যান, তাহলে একটা বাচ্চার কি করতে হবে, তাহলে তার জ্বরটা কমায় ফেলার জন্য আমরা নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দিতে পারি। তার নিয়মিত যে গোসল করাই, অনেকে গোসল বন্ধ করে দেয়, সেটা আমরা বাদ দিয়ে আমরা নিয়মিত গোসল করাবো। সমস্ত শরীরে মাথার থেকে পা পর্যন্ত কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে দেবো। আর সব থেকে বেশি জরুরি সেটা হলো ডেঙ্গুর সময় অথবা যে কোনো জ্বরে বাচ্চাদের শরীরে কিন্তু মুখে রুচি কমে যায়, খেতে চায় না। আচ্ছা, কিন্তু আমাদের বেশি জোর দিতে হবে, ওই যে বললাম যে রক্তচাপ কমে যায়, তাই সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রচুর পরিমাণ তরল খাবার দেব। আচ্ছা, এবং সেই তরল খাবারের ভিতরে যে ফ্লুইডটা আছে, যেটার মধ্যে লবণ আছে, কোনটার মধ্যে লবণ আছে? ওরাল স্যালাইনের মধ্যে লবণ আছে। এই ওরাল স্যালাইনটা কিন্তু আমাদের প্রতিদিনের পানির সাথে আমাদেরকে দিতে হবে। এই পানি দিলাম, তার ওরাল স্যালাইন দিলাম, যে কোনো ফলের রস দিলাম, কিংবা ডাবের পানি দিলাম, যত রকমের লিকুইড আছে, যত রকম পানীয় আছে আমরা সবই দেব। কিন্তু তার সাথে কিন্তু আলাদাভাবে 1 প্যাকেট অথবা আধা প্যাকেট বাচ্চার বয়স অনুপাতে তাকে খাবার স্যালাইন দিই, কারণ খাবার স্যালাইনের মধ্যে লবণ আছে। এই লবণটা কিন্তু শিশুর রক্তচাপ মেনটেন করার জন্য খুবই খুবই জরুরি। একদমই। তাহলে স্যার বাচ্চার যদি জ্বর হয় সেক্ষেত্রে আমরা তরল জাতীয় খাবারগুলো তো দেব, কিন্তু অনেক বাবা মারা তো ইনভেস্টিগেশন করাচ্ছে না। জি, ইনভেস্টিগেশন করানোর গুরুত্ব কতটুকু? আমি যেটা বলি যে এই কাজটা আমাদের করতেই হবে। দ্বিতীয় হলো ডেঙ্গুর আছে কি নাই সেটা ধরার জন্য ইনভেস্টিগেশন দুটো সময় করতে হয়। একটা জ্বরের শুরু হওয়ার 48 ঘন্টার ভিতরে একটা পরীক্ষা আছে। এইটা আমার মনে হয় যে এই টেস্টটা আমি বলবো যে করে নিলে ভালো, এবং সংশ্লিষ্ট যারা এই পরীক্ষাটা করান তারা যদি একটু দয়া পরবশ এটা চার্জটা একটু কমে ফেলেন, তাহলে অনেক মানুষ কিন্তু এটা পরে আইডেন্টিফাই করতে পারে। যে সমস্ত বাবারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের ক্ষেত্রে স্যার আমরা আলোচনা করব, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। আচ্ছা আচ্ছা, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আজহারুল ইসলাম। জি, আমরা শুনছি। আমি আশুলিয়া জামগড়া থেকে বলছি। কি সমস্যা বলুন। আমার বাচ্চাটা না রেগুলার যে খাবারই খায়, যে মনে করেন পায়খানা করে শুধু। জি দর্শক, বাচ্চার বয়স কত একটু জানাবেন, ওজন কত? এই 15 কেজি ওজন আর 6 বছর। 6 বছর বয়স। দিনে কতবার পায়খানা করছে? 4 বার 5 বার। মানে খাবার খাওয়ার পরপর কত সময়ের মাঝে পায়খানাটা করছে? খাবার নগে নগে মানে যে কি ধরনের খাবার দিচ্ছেন বাচ্চাটিকে? ও যে খায় মুগরির যে চিকেন আছে না, ওটা বেশি খায়, মাছ মাংস বেশি খায়। আচ্ছা আচ্ছা, যে দর্শক আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে, আমরা বুঝতে পেরেছি আপনি অনেক বেশি শঙ্কিত আপনার সন্তানকে নিয়ে, সন্তানের জন্য সহমর্মিতা, আপনি সাথেই থাকুন স্যার। তো এই যিনি ভদ্রলোক যিনি ফোন করেছেন, এটা কিন্তু কমন প্রবলেম। তো উনি কিন্তু রাইটলি মেনশন করেছেন যে পায়খানার ভিতরে আম যায়। আমটা কিন্তু আলাদা কিছু না, আমটা হলো মিউকাস। এই মিউকাসের কিন্তু মেইন কাজ হলো কিন্তু পায়খানার রাস্তাটাকে পিচ্ছিল রাখা, যাতে করে কমফোর্টেবলি কোনো বাচ্চা কোনো মানুষ পায়খানাটা করতে পারে। আমরা কাশির সাথে যেটা বের করি সেটাও মিউকাস, এটাও কিন্তু একই জিনিস। তো এইটা গেলে অনেক সময় আমরা বলছি আমাশা হয়ে গেছে, আসলে আমাশা না। তো এটা নর্মাল জিনিস। তবে কখনো কখনো এই যে মিউকাসটা বেরোয় কোনো কোনো খাবারে, বিশেষ করে কাউস মিল্ক হোক অথবা যে কোনো কমার্শিয়াল মিল্ক হোক, কমার্শিয়াল ফুড হোক,
তাদের প্রেজেন্সে কিন্তু এটার পরিমাণটা বাড়তে পারে। আচ্ছা। তো ওরা অস্থির হওয়ার কিছু নেই, কারণ এটার কোনো নিউট্রিশন ভ্যালু নাই, এটাতে কোনো ডিহাইড্রেশন হয় না। শুধু একবার উনি যদি পায়খানাটা শুধু একটা রুটিন পরীক্ষা করতে পারেন, আরএমই, উদ্দেশ্য দেখা যে তার ভিতরে রক্তের কোনো কণা উপাদান আছে কিনা, সেটাই মাত্র চিকিৎসার জন্য নির্ণায়ক, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। নিশ্চয়ই, তার মানে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, অবশ্যই। এবং এটার নির্দিষ্ট একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটির মাধ্যমে সন্তানটি একদম সুস্থ ওটা থাকবে। করে একজন ডাক্তারের সাথে একটু আলাপ করলে কিন্তু উনি গাইডলাইন্স দিয়ে দিতে পারবেন। এবং এক্ষেত্রে ব্যাপারটি যেমন অনেক বেশি শঙ্কিত যে বাচ্চাটি খেতেই তবে পারছে না। শঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ হলো ওনার বাচ্চার বয়স হলো 6 বছর, বলছেন 15 কেজি ওজন, তো 15 কেজি ওজন অ্যাকচুয়ালি একটু কম আছে, কিন্তু নরমাল রেঞ্জের মধ্যেই আছে। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, তাহলে স্যার, এই যে আমরা যে বিষয়টিতে ছিলাম, বাচ্চার খাদ্যাভ্যাসে ছিলাম আমরা, যে যদি কারো ডেঙ্গু হয়ে থাকে বা চিকুনগুনিয়া হয়, অবশ্যই ইনভেস্টিগেশন করানোটা জরুরি। আমি একটু জানতে চাবো যে আপনি তো বলছিলেন গিরে গিরে ব্যথা, মানে আমরা সেটাকে চিকুনগুনিয়া বলছি, এবং জ্বরটা যদি একটু র্যাশের সঙ্গে হয় সেক্ষেত্রে এটা ডেঙ্গু হবার একটা শঙ্কা রয়েছে। স্যার, সেক্ষেত্রে বাসায় তো তরল খাবার খাবে, কখন হাসপাতালে নিয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ এটা। যখন দেখা যাবে যে আমরা একটা কথা বলি যে ডেঙ্গুর মানে ইনসিডেন্সটা চিকুনগুনিয়ার থেকে কিন্তু বেশি, তাহলে আমরা ধরেই নিই যে বাচ্চাটা জ্বর হয়েছে, ডেঙ্গুর সম্ভাবনা অনেক বেশি, এবং ডেঙ্গুর সম্ভাবনা তার ব্লাড প্রেশারের পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনাও বেশি। তাহলে সেটাকে মাথায় রেখে আমরা যদি দেখি যে কোনো বাচ্চা খেতে পারছে না, আচ্ছা, বমি করছে, ঠিক আছে, তাহলে কি হবে, তার শরীরে পানির পরিমাণ কমে যাবে, ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়তে পারে। একদমই। কারণ ওর শরীরে ব্লাড ভলিউম মেনটেন করার জন্য আমাকে হয়তো স্যালাইন দিয়ে দিতে হবে, এবং ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতির একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো সেরার মধ্যে স্যালাইন দিয়ে তার প্রেশারটা মেনটেন করা। এই একটা কাজ। দ্বিতীয় হলো যে দেখা যাবে যে অনেক সময় জ্বরের সাথে বাচ্চাদের কনভালশন হয়ে যায়, হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুততার সাথে। অনেক সময় পেশাবের পরিমাণ কমে গেছে, নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুবই অসুস্থ বোধ করছে, বমি করছে, এবং বাচ্চা মনে হচ্ছে যে সে খুবই অসুস্থ, বলছে যে আমার ভালো লাগছে না অথবা লাগছে না, অর্থাৎ বাচ্চার ভিতরে জ্বর থাকা সত্ত্বেও যতটুকু সতেজ অনুভূতির ভাব ছিল সেটা আরও ডিটোরিয়েট করছে। বুঝতে হবে যে তার ব্লাড প্রেশার হয়তো কমে গেছে, কারণ এই প্রেশারটা তো বাবা মারা বাড়িতে মাপতে পারবে না। এইরকম সিচুয়েশন যদি হয়, দেরি না করে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ আমরা আবার বলছি নিয়ে তাকে স্যালাইন দিয়ে দিতে হবে, এবং তার ব্লাড প্রেশার মনিটর করতে হবে, যাতে করে সেটাতে কোনো ডিটোরিয়েশন না হয়। নিশ্চয়ই স্যার, এই যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বাচ্চাগুলো, অনেকের প্রশ্ন থাকে যে আমার সন্তানটি তো একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে, হাসপাতালে ছিল, কিছুদিন থাকার পরে সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে, এবং পরবর্তীতে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এটা আমরা অনেক বেশি পাচ্ছি। স্যার, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে। ওকে, আমরা আলোচনা করব। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আরিফ হোসেন খান। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি আপনাকে। আরিফ হোসেন খান, সিরাজগঞ্জ। জি জি, কি সমস্যা? আমার ছেলের সমস্যা হচ্ছে টনসিল, বয়স হলো 6 বছর। দর্শক, টেলিভিশনের ভলিউমটি একদম বন্ধ করে ফেলতে হবে আপনার, আর আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে বা বন্ধ করে আমার ছেলের দর্শক, আপনি নিশ্চয়ই শুনছেন। টনসিলের সমস্যা। কি সমস্যা? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আপনার 6 বছর। 6 বছর। কি সমস্যা হচ্ছে? ওর টনসিলের সমস্যা, ঘন ঘন ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে ঘন ঘন, জি। আর তলপেটে কি বললো? তলপেটে কি ব্যথা রয়েছে বলছিলেন? টনসিল। ও, টনসিল, টনসিলের সমস্যা। আচ্ছা, ঘন ঘন ঠান্ডা লাগে, টনসিলের সমস্যা। কতদিন পর পর হচ্ছে? টনসিলটা ফুলে যাচ্ছে, সাথে জ্বর আসে কি? জ্বর মানে মাঝে মধ্যে আসে। এক বছরে কতবার টনসিল ফুলে গিয়েছে? টনসিলটা একটু মানে একটু মাঝারি সাইজ হচ্ছে, অনেক বড় হয় নাই। জি জি। এই যে ফুলে যাচ্ছে, পুষ পড়ছে কিনা, বা অনেক গিলতে কষ্ট হয় কিনা? কোন পরীক্ষা করিয়েছেন? বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন? হ্যাঁ, পরীক্ষা করছিলাম, তারা ওই একটা সাজেশন দেয় যে অপারেশন করতে হবে। বুঝতে পারছি না।
জি জি, দর্শক আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখানে উনি যে বিষয়টি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি টনসিল আছে, আমরা আমাদের গলার ভিতরে আমরা দেখতে পাই, হা করলে দেখতে পাই, এটা হলো টনসিল। কিন্তু টনসিলের সাথে সাথে ওর ওই রকম সমগোত্রীয় আরেকটা অর্গান থাকে একটু উপরে, অ্যাডিনয়েড, নাকের পিছনের যে ছিদ্র আছে সেই ছিদ্রের মুখে। টনসিল যখনই বড় হয় তখন সাথে সাথে ওই গ্ল্যান্ডটাও কিন্তু বড় হয়, কারণ একই স্বগোত্রীয়। তো এটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত অপরিহার্য দুটো অংশ, টনসিল এন্ড অ্যাডিনয়েড। এখন প্রবলেম হলো যে টনসিল নিয়ে আমরা যতটা না সমস্যা ফিল করি, যে কথাটা হলো টনসিলে ঘন ঘন ইনফেকশন হলে তার জন্য রিউম্যাটিক ফিভার হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাত জ্বর, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু অ্যাডিনয়েডের যে প্রবলেম, অ্যাডিনয়েড কিন্তু আমাদের নাক দিয়ে যে আমরা নিঃশ্বাস নেই, নাকের সামনের দিকে দুটো ছিদ্র, পিছনের দিকে আরো দুটো ছিদ্র আছে বাতাস যাওয়ার জন্য। ওর মুখে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে বাচ্চার এক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া হতে পারে, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সমস্যা হতে পারে, ঘুমাতে পারবে না, মাথা ব্যথা করবে, কানে ব্যথা হবে, ঘুমের মধ্যে নানান প্রবলেম হবে। তাহলে এখন উনি টনসিলটা বুঝেছেন ঠিকই, কিন্তু ওর ইমিডিয়েটলি একটা এক্সরে করা দরকার, গলার এক্সরে করা দরকার, যাতে করে ওর অ্যাডিনয়েডের অবস্থানটা কি এইটা জানা দরকার। এবং সেটা যদি দেখা যায় যে অনেক এর গ্রেডিংস আছে, ছোট্ট, মাঝারি, বড়, যদি বড় থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং তার জন্য নির্ধারিত যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, যেটা সেটা সার্জারি হোক অথবা ওষুধের মাধ্যমে হোক, সেটা কিন্তু চিকিৎসা নিতেই হবে। তা না হলে ওর প্রবলেম হবে, মাথা ব্যথা হবে, ওর ঠিক মতো অক্সিজেন নিতে পারবে না, ওর কানে ব্যথা হবে, এবং শ্রবণ শক্তি আস্তে আস্তে লোপ পাবে। তো সুতরাং আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। ফেশিয়াল ডিফেক্টও হয়ে যেতে পারে স্যার, হয়ে যায় মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য। তার মানে একটা সমস্যা থেকে কতগুলো সমস্যার সূত্রপাত, অবশ্যই সচেতন থাকা জরুরি। এবং চিকিৎসক যদি পরামর্শ দিয়ে থাকে যে অপারেশন করতে হবে, আমার মনে হয় অপারেশন করাটা বড় কোনো ঝুঁকির বিষয় নয়। এই ক্ষেত্রে অবশ্যই অপারেশন করে নেওয়াটাই যদি সলিউশন হয়, করে নেওয়াটা করা লাগেই তো, আমাদেরও অনেক বাচ্চাদের করছি। একদমই তাই স্যার, যেমনটি বলছিলাম যে চিকিৎসা পদ্ধতিতে ছিলাম আমরা, ডায়রিয়া, চিকুনগুনিয়া ক্ষেত্রে একবার একটি শিশু আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, পরবর্তীতে আবারও আক্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যে আমাদের তো ডেঙ্গু ভাইরাস যেটা আছে 4 রকমের ভাইরাস আছে, এখন আরো নতুন ইভলিউশন আসবে, কিন্তু আমরা সামগ্রিকভাবে জানি 4 রকম। এই 4টা ভাইরাস দিয়ে কিন্তু একটা মানুষ কিন্তু 4 বার আক্রান্ত হতে পারে। তবে সাধারণভাবে অনেক সময় দেখা যায় যে একবার ডেঙ্গু আক্রান্ত হলে পরবর্তীতে হলে পরে তার ডিজিজের সিভিয়ারিটিটা একটু বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমার পাবলিক হেলথ ইম্পর্টেন্স কি হলো যে আগে যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, সেকেন্ড টাইম যদি আবার সেই শিশুর শরীরে ডেঙ্গু আইডেন্টিফাইড হয়, তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবে তার সাপোর্টিভ ম্যানেজমেন্ট তো বাড়িতে দিব, কিন্তু আমরা চেষ্টা করব যত দ্রুততার সাথে আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং তার জন্য যুৎসই যে চিকিৎসা সেটা নেয়ার ব্যাপারে। এটা হলো পাবলিক হেলথ ইম্পর্টেন্ট একদমই। এবং এই যে ডেঙ্গু যাতে না হয় সন্তানটি বা পরিবারের কারো, সেক্ষেত্রে যে প্রিভেনশন ব্যবস্থাগুলো, এই অ্যাওয়ারনেস গুলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেক কিছু আপনার থেকে জানার আছে, আপনি বাংলাদেশের লিজেন্ড একজন, আপনার থেকে জানবো এবং দর্শকদের জানাবো। তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ হাসান মোল্লা, যিনি বিভাগীয় প্রধান শিশুরোগ বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। স্যার, বিরতির পর আবার স্বাগত দেয় আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এত শিশু ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে এর এত এই যে এত বেড়ে গিয়েছে, এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছি না। এবং নিয়ন্ত্রণে আনার জন্য স্যার সরকার তো অনেকভাবে ভূমিকা পালন করছে, সিটি কর্পোরেশন করছে, ব্যক্তি পর্যায়ে কিংবা সামাজিক পর্যায়ে আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো যদি এখানে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে এটা ডেঙ্গু ভাইরাসটাকে বহন করার জন্য একটা ভেক্টর আছে, যেটা মশা, সেটা হলো মেন একটা জায়গা। ভাইরাস এন্ট্রি আমি ঠেকাতে পারবো না। আর একটা হলো আক্রান্ত মানুষ,
এখন এই মশাটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ সরকার থেকে হোক, সিটি কর্পোরেশন থেকে হোক, পাশাপাশি আমরা বিভিন্ন সময় উদ্বুদ্ধ করছি জনগণকে যে যার যেখানে থাকেন তার আশেপাশের পরিবেশটা উন্নত করা, কোনো জায়গায় যাতে স্ট্যাগন্যান্ট ওয়াটার জমে না থাকে সে সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। মানে মস্কিটো ঢুকবে না, মস্কিটো নেট দিয়ে যে কোনোভাবে ওর এন্ট্রিকে প্রতিহত করা ইত্যাদি ইত্যাদি আছে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, বাংলাদেশটা একটা হাইলি একটা পপুলাস কান্ট্রি, প্রায় 20 কোটি মানুষ একটা ছোট জায়গার মধ্যে। অনেক প্রোগ্রাম নেওয়া যায় কিন্তু সেটাকে কমপ্লিট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে আমি যে জিনিসটা বলবো, এখানে জায়গাটা হলো যে মশার ব্রিডিংটা ঠেকানোর জন্য কোনো জায়গায় স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকবে না। তো এইটা সরকার থেকে যতই বলুক, আনটিল আনলেস আমি মানুষ হিসেবে, আমি সামাজিক জীব হিসেবে আমার সামাজিক দায়িত্বের ভিতরে যদি আমি এটা মনে করি যে আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসতে হবে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার অ্যাট দ্য সেম টাইম আমার সন্তানকে মানে মশার কামড় থেকে প্রতিহত করার জন্য আমার জায়গাটা পরিষ্কার করতে হবে। এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা যদি আমাদের ভিতরে গ্রো করে তাহলে আমাদের এটা সম্ভব। এটাকে ওনারশিপ হিসেবে নিয়ে আসতে হবে, যে মশার ব্রিডিংস এবং মশার দ্বারা কামড়ানো আমাকে প্রতিহত করতেই হবে, শুধু আমার সন্তানের জন্য, আমার আশেপাশে যারা আছে তাদের ভিতরেও। তো এটা যদি আমরা সবাই একটু মানে হয়ে যায় তাহলে কিন্তু এক হয়ে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কমে আনা সম্ভব, জটিল কিছু না। একদমই তাই স্যার। এই সময়টাতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের মধ্যে আপনি উল্লেখযোগ্যভাবে বলছিলেন যে সারা বছর ব্যাপী অ্যাজমা লেগেই থাকে শিশুদের, কিন্তু এই যে আবহাওয়া পরিবর্তনের মৌসুমটাতে একটু বেড়ে যায়। একটু স্যার জানবো যে হাঁপানি, অ্যাজমা এবং শ্বাসকষ্ট সবগুলো কি একই জিনিস? একই জিনিস। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে অ্যাজমা অ্যাজমাটা হলো আমাদের শ্বাসনালীর একটা রোগ। শ্বাসনালীর রোগটা কি? সেই রোগটা হলো যে কোনো মানুষ যার শ্বাসনালীটা অত্যন্ত অতিমাত্রায় ওই সংবেদনশীল মানে কি, আমার নাকের সামনে আপনি ধোঁয়া দিয়ে দেন নাক দিয়ে, কেউ দেখবেন যে 50টা হাসি দিয়ে ফেলছে, অনেক সংবেদনশীল, আবার কেউ 5টা হাসি দিয়েছিল, কম সংবেদনশীল। যে সমস্ত মানুষের শ্বাসনালীগুলো অতিমাত্রায় সংবেদনশীল, কিসে সংবেদনশীল? এই যে ঠান্ডা, এই ভাইরাস, এই ডাস্ট, এই ধুলোবালি, ফুলের রেণু, এরকম বিভিন্ন, অনেক সময় খাবারের থেকেও হয়। তো এই ধরনের পরিবেশে যখন শ্বাসনালীর সঙ্গে স্পর্শ আসবে, শ্বাসনালী তখন অতিমাত্রায় সংবেদনশীল হয়ে উঠবে। হলে সেখান থেকে কিছু কিছু কেমিক্যাল মেডিয়েটার্স ব্যবহার করে, কিছু কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়, যে রাসায়নিক পদার্থের মানে প্রয়োগে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে বাচ্চাদের হঠাৎ করে কাশি এবং বাতাস লাংসে এন্ট্রিকে বাধা দেয়। এটি অ্যাজমা। একদমই। তাহলে এখন এই যে এতগুলো জিনিস আমরা বললাম যে তারা প্রিসিপিটেটিং ফ্যাক্টরস, এর ভিতরে কমন কোল্ড কিন্তু একটা। একদমই তাই। এবং এই কমন কোল্ড কিন্তু একটা ভাইরাস দিয়েও হয়, রাইনো ভাইরাস। তো অনেকের হয় না, কিন্তু অনেকের হয়। কাদের হয়? যারা বেশি রাগী। কোন রাগী? কোন জায়গাটা রাগী? শ্বাসনালীগুলো রাগী। এমনি রাগের কথা বলি নাই, ও মানে কোনোভাবেই সে টলারেট করতে পারে না। এবং এই যে কাশি হয়, তারপরে শ্বাসকষ্ট, এগুলো কিন্তু তার শ্বাসনালীর রাগের বহিঃপ্রকাশ। ভেরি সিম্পল। তাহলে এখন এইটা হতে পারে, এই সময় হতে পারে, সারা বছরই থাকে। শীতকালে যেমন অনেক বাচ্চারা আসছে খেলতে বেরিয়েছে, খেলার সময় রাস্তা দিয়ে ধুলাবালি যাইতেছে, সন্ধ্যা এসে এখন কাশি শুরু হয়ে গেল। তো এগুলো তো হতেই পারে। একদমই। কিন্তু স্যার কখন বাবা মারা সচেতন হবেন বা কখন চিকিৎসকের কাছে যাবেন আমরা জানবো। একজন দর্শক অপেক্ষায় কে আছেন? দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি আপনাকে। আমি নুরুল ইসলাম। জি, নেত্রকোনা থেকে বলছি। আপনার সন্তানের কি সমস্যা? বয়স কত? ওজন কত? আমার বাচ্চার বয়স 6 বছর। দর্শক, একটু ভলিউম বাড়িয়ে কথা বলতে হবে, আপনি একটু জোরে কথাটি বলুন, আমরা শুনছি আপনাকে। বলছি আমার বাচ্চার বয়স 6 বছর। জি জি, কি সমস্যা? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনছি আপনাকে। আমার বাচ্চার বয়স 6 বছর। আমার বাচ্চার সমস্যা হলো কয়দিন পর পর হাত কেটে দেওয়া। আমি গত নভেম্বরে আমার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মাহমুদুল হাসান স্যারে দেখাইছিলাম। ও দেখানোর পর চিকিৎসা 2-3 মাস ভালো, মাসে 2-3 হঠাৎ করে জ্বর আসছিল। গতকালকে আমি একটা হাসপাতালে গিয়েছিলাম তাকে নিয়ে, তার মার একটা টেস্ট করানোর জন্য। যাওয়ার 10 মিনিট পর হঠাৎ করে জ্বর উঠে গেছে, ভীষণ জ্বর।
ওকে, জি, দর্শক আপনি আমাদের সাথে থাকুন, বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার কিছু কি জানতে চান? না ঠিক আছে। জি দর্শক আপনি সাথেই থাকুন স্যার। তো জ্বরটা কিন্তু কোনো রোগ না। জ্বরটা হলো শরীরের ভিতরে কোনো প্রদাহ, কোনো ইনফেকশন, তার বহিঃপ্রকাশ জ্বর। এখন ওনার মেইন যে দুশ্চিন্তাটা সেটা হলো বাচ্চার কেন বারে বারে জ্বর হবে। তাহলে ওনার মনে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে, তাহলে সংক্রমণ বারে বারে হচ্ছে, তাহলে তার শরীরের ভিতরে কি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় কোনো ঘাটতি আছে? একদমই। এটা একটা হতে পারে। তো সেটা একটা হতে পারে, যেহেতু 6 বছর, আমরা তাহলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের কথা বলি। আমাদের শরীরের একটা বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কারো যদি সেই প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু হতে পারে। এখন সেই ঘাটতিটা কিন্তু জন্মগতভাবে কারো হতে পারে, যাদের প্রেজেন্টেশন এই 6 বছরে না, 6 দিন বয়স থেকে শুরু হয়েছে, আর্লি শুরু হয়, তাহলে উনি যেটা আজকে 6 বছরে যে জিনিসটা নিয়ে ভুগছেন, এটা কিন্তু জন্মগত না, কোনো কারণে তার শরীরের ভিতরে অনেক সময় হাম হলে, কারো যদি হাম হয়ে যায় তার শরীরে কিন্তু অনেক প্রতিরোধ ব্যবস্থা কমে যায়। কেউ যদি পুষ্টিহীনতায় ভোগেন তাহলে তা হতে পারে। তো এরকম নানাবিধ কারণ আছে। এখানে ওনাকে যে জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই, যে একবার জ্বর আসলে, বারবার জ্বর আসতে বারবার ভাইরাল ইনফেকশন হতে পারে, কিন্তু সেই জ্বরটা যদি স্বল্প মেয়াদী হয় আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু একটা জ্বর আসছে, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কোনোভাবে যাচ্ছে না, তখন কিন্তু নানাবিধ প্রশ্ন আসে, কারণটা কি? সেই কারণের ভিতরে হলো কোনো ধরনের ইনফেকশন তার মধ্যে আছে কিনা, তার শরীরের ভিতরে কোনো ধরনের অন্যান্য কেমিক্যাল আছে কিনা, যেটা দিয়ে হলো কানেক্টিভিটি ডিজিজ বলে কতগুলো জিনিস আছে, কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা। তো এগুলো কিন্তু পরীক্ষার দরকার হয়। তো সেজন্য আমার একটা উপদেশ থাকবে, উনি যদি ওনার পক্ষে যদি সম্ভব হয় একটা টেম্পারেচার চার্ট করা, ডেলি 3 বার 4 বার উনি মাপুক, এবং সেটা 5-6 দিন একটা দেখুক যে জ্বরের স্থায়িত্ব কতদিনের। যদি দেখা যায় না 5 দিন 6 দিন 7 দিন পার হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে ডাক্তার সাহেবকে উনি একবার দেখিয়েছিলেন, ওনার সাথে এটা নিয়ে আলোচনা করতে পারে। এবং প্রয়োজন হলে উনি মাহমুদুল হাসান যার নাম বললো, উনি আমার ডাইরেক্ট ছাত্র। তো সুতরাং আমার নাম যদি বলে, আমার মনে হয় যে ডাক্তার সাহেব হয়তো আরো মনোযোগী হবেন, ওনার এই ব্যবস্থাটা একটা মানে সুস্থভাবে যেন এটা তদন্ত হয় বা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ফাইন্ড আউট করা যায়, করতেই হবে এটা কি সমস্যা, কেন বারবার জ্বরটা আসছে, এবং এক্ষেত্রে শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। না, তা ডেফিনেটলি বাবা মা হিসেবে তো এটা শঙ্কিত হবেন, এটা তো ন্যাচারাল। তো সেই জন্য আমার মনে হয় এটা ভালোভাবে উনারও একটা দায়িত্ব আছে, টেম্পারেচার চার্টটা করুক, 5 দিন 6 দিন দেখুক, দেখার পরে ডাক্তার সাহেবকে যান, ডাক্তার সব কিছু বিবেচনা করে একটা পরীক্ষা নিরীক্ষা করে তাকে একটা কংক্রিট একটা অ্যান্সার দিতে হবে যে বাচ্চাটার সমস্যাটা কি। একদমই, অবশ্যই স্যার, এই জায়গাগুলো থেকে বাবা মারা যে সচেতন হচ্ছেন এখন, এটাও আমাদের জন্য অনেক বেশি আনন্দের ব্যাপার। স্যার, যে বিষয়টিতে ছিলাম যে অ্যাজমা হচ্ছে, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে, অনেক বাচ্চারা একদম ছোট থেকে, কিন্তু কখন হাসপাতালে যাবে বা হাসপাতালে যাওয়ার পর অনেক ক্ষেত্রে স্যার পরামর্শ দিয়ে দেয় যে ইনহেলার ব্যবহার করতে হবে, এবং এই জায়গাটাতে অনেক বাবা মারা ভয় পেয়ে যান, ব্যবহার করতে চান না। আপনি কি বলতে চান? আমি যে জিনিসটা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রেক্ষাপটে, সাম্প্রতিক সময়ে আমরা সমস্ত বাংলাদেশে শিশুদের ভিতরে অ্যাজমার প্রকোপ কেমন তার একটা গবেষণা আমরা পাবলিশ করেছি। সেখানে দেখা যায় যে প্রতি 100 জন বাচ্চার ভিতরে 8 জনের অ্যাজমা আছে। আচ্ছা আচ্ছা, বড় একটা পরিসংখ্যান, অনেক। তো আমাদের দেশে যত বাচ্চা আছে তার 8% যদি থাকে, হিউজ নাম্বার অফ চিলড্রেন যারা অ্যাজমাতে সাফার করছে। তো এই অ্যাজমার কিন্তু ম্যানেজমেন্ট হলো ইনহেলার, একটাই ওষুধ, সেটা হলো ইনহেলার। তো ইনহেলার নিয়ে জনমনে আগে যে পরিমাণ ভীতির সম্মুখীন আমরা হতাম, এখন কিন্তু সেই ভীতি অনেকটা কমে এসেছে। ম্যানেজমেন্ট ইজ ভেরি সিম্পল। এই ইনহেলার কিন্তু অত্যন্ত একটা সেফ ওয়ে, যার মাধ্যমে আমরা আমাদের শরীরে ওষুধটা প্রয়োগ করতে পারি। তো এটা নিয়ে অনেকে বলে যে এটা দিলে তো আর ভালো হবে না, এটা হবে না, সেটা হবে না, কেউ যদি জানে তার সম্পর্ক থাকবে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা। এগুলো আসলে কোনো বিষয় না। আমরা একটা মানুষের যার ডায়াবেটিস আছে কিংবা ব্লাড প্রেশার বেশি আছে, সে কিন্তু মুখে ওষুধ কন্টিনিউ করছে সারা জীবন, এখানে ওষুধ কন্টিনিউ করতে হবে। এবং সেই ওষুধ আমরা যদি এখন অ্যাজমার ওষুধটা যদি আমরা মুখে দেই, ভালো করে খেয়াল করেন, ওষুধটা কোথায় যাবে? স্টোমাকের থেকে নাড়িতে যাবে, সেই নাড়ির থেকে কিন্তু রক্তের মাধ্যমে সে মানে লাংসে আসবে, তারপর কাজ করবে, কতটা পথ ঘুরে আসছে। আর আমরা ওষুধটা সরাসরি ইনহেলারের মাধ্যমে সরাসরি লাংসে দিয়ে দিই, তাহলে
কার্যক্রমটা কত তাড়াতাড়ি হবে এবং খুব এফেক্টিভ হবে। তো সুতরাং অ্যাজমা নিয়ে জনমনে যে ভীতি আছে, এই ভীতি কিন্তু আমাদের দূর করতেই হবে। নিশ্চয়ই, কারণ নিশ্চয়ই। আমরা যদি এই ওষুধটা ঠিক মতো আমরা ইনহেলারের মধ্যে প্রয়োগ করতে পারি, বাচ্চা একদম সুস্থ থাকবে, বাচ্চা অলিম্পিকে বাচ্চাকে যেতে সুস্থ পারবে। রাখার জন্য ইনহেলার ব্যবহারের অল্টারনেটিভ কিছু নেই এবং একবার ব্যবহার করলে যে সারা জীবন ব্যবহার করতে It's হবে not that. এই বিষয়টার তথ্যভিত্তিক কোনো প্রমাণ নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এবং আমরা যে সমস্ত বাচ্চারা আস্তে আস্তে এখন গ্রো করছে, অনেক সময় আমরা একটু আগে বলছিলাম যে শরীরের শ্বাসনালীর ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, বড় হওয়ার সাথে সাথে দেখা যাবে যে আমাদের যেমন হয় না একটা বয়সে খুব রাগী রাগী ভাব থাকে, বয়স বাড়ার সাথে সাথে কমে আসে, শ্বাসনালীতেও অনেক পরিবর্তন হয় এবং একটা সময় দেখা যাবে যে তার লাগছে না। তো একদমই। সুতরাং যে সময়টা লাগবে সেই সময়টা তখন দেয়াটার অল্টারনেটিভ কোনো অপশন option নেই এবং নাই। অবশ্যই এক্ষেত্রে দ্বিতীয়। সচেতনতা বাড়ানোটা জরুরি। স্যার, আরো জানবো বিস্তারিত তথ্য অ্যাজমা সম্পর্কে এবং নিউমোনিয়া সম্পর্কে অনেক কিছু জানার আছে, জি। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। ওকে। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ হাসান মোল্লা, যিনি বিভাগীয় প্রধান শিশুরোগ বিভাগ বারডিএম জেনারেল হাসপাতাল। স্যার, বিরতির পর আবারও স্বাগতম দেওয়া আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে অ্যাজমায় আক্রান্ত শিশুদের ঝুঁকি এত বেশি এবং সেক্ষেত্রে অনেকে ইনহেলার ব্যবহার করা থেকে বিরত রাখে, কিন্তু এটি একমাত্র অপশন এবং সেফ সলিউশন। আপনি খুব সুন্দরভাবে তথ্যগুলো দিয়েছেন। একটু জানবো স্যার নিউমোনিয়া সম্পর্কে, যে এত ব্যক্তি এত শিশু বাচ্চারা নিউমোনিয়া কেন আক্রান্ত হচ্ছে এবং হলে আসলে করণীয় কি, কিভাবে প্রিভেনশন করা যায়? নিউমোনিয়া, আমরা একটু অ্যাজমার কথা বলছিলাম যে অ্যাজমার সমস্যাটা কিন্তু আমাদের শ্বাসনালীর মধ্যে, আমাদের লাংসের কিন্তু বেসিক্যালি তিনটে জায়গা। তার একটা হলো শ্বাসনালী যেখানে অ্যাজমা হয়, আরেকটা হয় যেটা আমাদের গ্যাস এক্সচেঞ্জ এরিয়া, যেটাকে লাংস ফুসফুস বলে আর কি, ফুসফুস। এই গ্যাস এক্সচেঞ্জ এরিয়া যেখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়, আমরা প্রকৃতি থেকে অক্সিজেন নেই, প্রকৃতিতে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এই জায়গায় যদি সংক্রমণ হয় সেটাকে নিউমোনিয়া বলে। তো নিউমোনিয়া অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো সেটা ব্যাকটেরিয়া। একটা এক ধরনের জীবাণু, যে ব্যাকটেরিয়া চিকিৎসার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক লাগে। ভাইরাস দিয়েও হতে পারে, তবে ব্যাকটেরিয়া নিয়ে আমাদের খুবই চিন্তা থাকে। তবে সব থেকে মানে ভালো খবর হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কিন্তু টিকা দিয়ে দিয়েছেন এবং আমাদের যে ভ্যাকসিনেশন শিডিউল আছে সেই শিডিউলের ভিতরে এই নিউমোনিয়া প্রিভেনশনের জন্য টিকা কিন্তু সেই 1.5 মাস বয়স থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। একদমই। তো তারপরেও কিন্তু নিউমোনিয়া হচ্ছে এবং ওই গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে যে হচ্ছে। তো এটার সাথে কি হবে, তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন সব সময় কি হবে, জ্বর। তাহলে জ্বর থাকছে এখানে, কাশি কিন্তু অ্যাজমার মধ্যে এত প্রকট না, যে শ্বাসকষ্টটা বেশি, কারণ গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে, এবং বাচ্চা খুব দ্রুততার সাথে কিন্তু সিক হয়ে যায়, কারণ ওই গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে যখন গ্যাসটা ভালোভাবে এক্সচেঞ্জ হতে পারে না, তখন শরীরে অক্সিজেনের ঘাটতি পড়ে যায়। অক্সিজেনের ঘাটতি পড়ে গেলে বাচ্চার তখন হয়তো নীল হয়ে যায় এবং খুব দ্রুততার সাথে বাচ্চা জটিলের মানে মধ্যে পড়ে এবং মৃত্যু হয়। এবং আমাদের 5 বছরের কম বয়সী যে সমস্ত শিশুরা আছে তাদের মৃত্যুর জন্য প্রধান যে সমস্ত কারণগুলো, তার নাম্বার 1 হলো এই নিউমোনিয়া এখনো আচ্ছা। পর্যন্ত। তো মানে এত এখন শিশু মৃত্যুবরণ করছে কেবলমাত্র নিউমোনিয়া, ভয়ঙ্কর তথ্য। আমরা টিকা দিচ্ছি তারপরেও কিন্তু মৃত্যুবরণ করছে। তাহলে এখানে কিন্তু আমাদের খুবই মানে চিন্তা করতে হবে যে টিকা তো অবশ্যই আমরা মিস করব না, কিন্তু কোনো বাচ্চা যদি জ্বর হয়, তার সাথে যদি কাশি এবং শ্বাসকষ্ট হয় এবং বাচ্চা দেখা যাবে যে সে খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, খুব ঘন ঘন, হ্যাঁ, বাচ্চা যখন শ্বাস নিচ্ছে তখন তার বুকের নিচের অংশ ডেবে যাচ্ছে প্রতি নিঃশ্বাসের সাথে সাথে, এরকম করে শ্বাস নিচ্ছে, বুঝতে হবে যে বাচ্চাটা খুবই ফুসফুসের সংক্রমণে আক্রান্ত। আচ্ছা, এটা কিন্তু বাড়িতে আর রাখা যাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওর অক্সিজেনের মাত্রা নির্ণয় করা খুবই জরুরি, হাসপাতাল নিতে হবে এবং দ্রুততার সাথে তার চিকিৎসা শুরু করতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। এবং বাসায় রাখলে বাচ্চাটির ক্ষতি হবে, দেরি হবে।
তার শরীরে অক্সিজেনের ঘাটতি পড়বে, তার জটিলতা হবে এবং ইনফেকশন আস্তে 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 বিভিন্ন এবং জায়গায় স্যার, ছড়িয়ে যাবে। অবশ্যই এই জায়গাটাতে মায়ের সচেতনতার কোনো কিছু বিকল্প নেই, বিকল্প অবশ্যই নেই। মাকে সচেতন অবশ্যই। থাকা জরুরি। স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আচ্ছা। বর্ষাকাল চলছে, পানিবাহিত রোগগুলো বাড়ছে, টাইফয়েড আক্রান্তের ঝুঁকি কি রকম এই মুহূর্তে, এবং এই ঝুঁকিটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই যে আমরা ডায়রিয়া ডিসেন্ট্রির কথা বলছিলাম, হ্যাঁ। তাহলে পানিবাহিত অনেকগুলো রোগ আছে, তার ভিতরে একটা হলো নাড়ির সংক্রমণ, যেটা হলো ডায়রিয়া বলি, রক্ত আমাশা বলি, ডিসেন্ট্রি বলি। একটা হলো লিভার ইনফেকশন, বিশেষ করে এই পানিবাহিত রোগের মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই দুটো ভাইরাস কিন্তু লিভারকে আক্রমণ করে, জন্ডিস তৈরি করে, এটাও কিন্তু পানিবাহিত। আচ্ছা আচ্ছা। আর আরেকটা থেকে যায় পানিবাহিত রোগ, সেটা হলো টাইফয়েড। তো এই টাইফয়েড কিন্তু আমাদের মানে টাইফয়েড জীবাণুতে আক্রান্ত খাবার এবং পানীয় যদি কেউ খায়, এই রাস্তাঘাটে খাচ্ছে, এখানে এই পানীয় বিক্রি হচ্ছে, বিশেষ করে গরমের দিনে পানির জুস খাচ্ছে, পানির লেবু জুস শরবত খাচ্ছে, খাচ্ছে, আখের রস খাচ্ছে, এগুলোর কোনো কোয়ালিটি কন্ট্রোল তো নাই। একদমই তাই। তো এখন এইটা কিন্তু আমাদের আপামর জনসাধারণের জন্য তো এটা অনেক সময় খেয়ে ফেলছে, এটা আপনি যতই আমরা কথা বলি না কেন, কিন্তু এটার থেকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে কিন্তু টাইফয়েডের টিকা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। যদিও সেই টিকাটা আমাদের ন্যাশনাল যে শিডিউল আছে, সেই শিডিউলের ভিতরে কিন্তু টাইফয়েডের টিকা নাই। আচ্ছা আচ্ছা। সেই জন্য গভর্নমেন্ট এটার ইম্পর্টেন্স এবং তার গুরুত্ব অনুধাবন করে কিন্তু এই সেপ্টেম্বর থেকে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে। বাহ। এবং এই টিকার কার্যক্রমের মধ্যে আমরা আশাবাদী যে অন্তত এই যে টিকাতে যে একটা বাচ্চা যদি টাইফয়েড হয়, তার চিকিৎসা আগে যে ওরালি আমরা যে অ্যান্টিবায়োটিক দিতাম, তাতে 5 দিন 7 দিনের চিকিৎসার মধ্যে ভালো হয়েছিল, একদমই। এখন ভালো হয় না। এখন আচ্ছা। ওরাল অ্যান্টিবায়োটিকের তো কোনো কাজই হয় না, ইনজেকশন দিতে হয় 10 দিন 14 দিন ধরে ইনজেকশন দিতে হয়। একটা ছোট বাচ্চা মানে এই ইনজেকশনের ট্রমা খেতে খেতে বাবা মাও অস্থির হয়ে যান, তারপর নানান রকম কমপ্লিকেশনের শিকার হয়। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বাচ্চাটি। তা সেই সমস্ত হ্যাজার্ডস থেকে মুক্ত রাখার জন্য আমি মনে করি যে আমাদের সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ টাইফয়েড ভ্যাকসিন, এবং এর মাধ্যমে এই দেশের আপামর 15 বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা আছে যাদেরকে টিকা দেওয়া হবে, তারা কিন্তু এই টাইফয়েড থেকে মুক্ত থাকবে। আচ্ছা, তার মানে স্যার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা জি, ছিল জি। সরকারি পর্যায়ে, এবং হয়তোবা সামনে চলছে। 15 তারিখের মধ্য থেকে আমরা শুরু রেজিস্ট্রেশন করতে করার পারবো। মাধ্যমে হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেপ। যদি আমরা আমাদের সন্তানদেরকে টাইফয়েড রিলেটেড কমপ্লিকেশন এবং মানে অকাল মৃত্যু থেকে আমরা বাঁচতে, এবং টাইফয়েড অনেক কমপ্লিকেশনও কিন্তু আছে, তো এটা একটা খুব ভালো জিনিস। এবং স্যার, এই যে ভ্যাকসিনটা এসেছে, হয়তোবা আমরা সাময়িকভাবে বুঝতে পারছি না, কিন্তু এর এটা যদি ইমপ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় একটি অনেক বড়। প্রেক্ষাপট এটি, মানে এবং প্রত্যেকটি সন্তানকে সুরক্ষিত রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা নিচ্ছে না তাদের অবশ্যই নিতে হবে। আওতাভুক্ত হওয়া জি, খুব অবশ্যই, জরুরি। করা উচিত। স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে সমসাময়িক অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের জটিলতা, সব বাবা মায়ের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে, একদম ছোট্ট করে শেষ পর্যায়ে আছে? আমি মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে বাবা মা হিসেবে আমার সন্তানকে সুরক্ষিত রাখা, রোগ জীবাণু থেকে তাকে সুশিক্ষা দেওয়া এবং সুন্দর মানুষ করা। তো এগুলোর সবার আগে কিন্তু তার তাকে সুরক্ষিত করা, তাকে সুস্থ রাখা। তো সেই সুস্থ রাখার কাজটা শুরু হয় কিন্তু জন্মের থেকে, ইভেন জন্মের আগের থেকে। মা যদি অ্যান্টিনেটাল পিরিয়ডটা ভালোভাবে ডাক্তারের চেক আপে থাকেন, এবং সেই সময় যদি তার ভিতরে কোনো রকম রোগ অথবা পীড়া যদি থাকে, সেটার যথাযথ ম্যানেজমেন্ট, জন্মের সময় বাচ্চা যাতে করে 1 মিনিটের মধ্যে কাঁদতে পারে, তার জন্য প্রয়োজনীয়ভাবে আমাদের চেষ্টা করা। পদক্ষেপগুলো নেওয়াটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হলো যে এর পরপরই হলো মায়ের বুকে দুধে লাগিয়ে দেওয়া। আর 3 নম্বর হলো যখন তার 6 মাস হয়ে যাবে, তখন বাড়িতে তৈরি করা যে সমস্ত অত্যন্ত পুষ্টিকর খাবার আছে, সেই খাবারগুলো প্রত্যেকটি খাবার যেন মা সঠিকভাবে সরবরাহ করতে পারে এবং খাওয়াতে পারে, সময় মতো ভ্যাকসিনেশনটা দিয়ে দেওয়া। নিশ্চয়ই। এবং এই সমস্ত যে সমস্ত প্রবলেম যেগুলো নিয়ে আমাদের বাচ্চারা সাফার করে, সেই প্রবলেমগুলো সম্পর্কে সচেতন থাকা, এবং খুব কষ্ট না হলে যত দ্রুত তার সাথে নিকটস্থ হাসপাতাল হোক, সেখানে স্বাস্থ্যকর্মীর গিয়ে পরামর্শ একদমই নিয়ে
পরবর্তী যেন প্রপার ম্যানেজমেন্ট করা যায়, এবং এক্ষেত্রে অবশ্যই ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটি বাবা মায়ের সচেতনতার কোনো বিকল্প নেই। একদম শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। থ্যাংক ইউ, এবং এই টেলিভিশন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি স্যার, ইনশাআল্লাহ আপনাকে ভবিষ্যতে আবার আন্তরিক দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।